যারা এই নর্থ সিকিম সিরিজের ব্লগটি নতুন দেখছেন বা যারা কলকাতা টু গ্যাংটক একটি ব্লগের মাধ্যমেই দেখতে চান, তাদের জন্য আগের দুটি ব্লগের ভিজুয়াল ডেসক্রিপশন খুব সংক্ষিপ্তভাবে প্রায় 4 মিনিটের মধ্যেই দিচ্ছি। প্লিজ স্কিপ না করে একটু ধৈর্য ধরেই দেখতে থাকুন ইন্দ্রনীল ব্লগস, বিকজ লট টু সি অ্যান্ড লট টু নো। অক্টোবর 2022 আমরা উইথ দ্য ফ্যামিলি বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। ঠিক ভোর 5টা 15 মিনিটে আমরা উঠে পড়লাম NH16। এই NH16 স্টার্ট হয়েছে চেন্নাই থেকে এবং শেষ হয়েছে কলকাতার পাশে ডানকুনিতে। সেই জন্য এই হাইওয়েকে চেন্নাই কলকাতা হাইওয়ে বলা হয়। এই ডানকুনি থেকে NH16 ছাড়াও আরও 3টি ন্যাশনাল হাইওয়ে নির্গত হয়েছে। তার মধ্যে একটি হলো NH19, যার প্রথম অংশটিকে বলা হয় দুর্গাপুর হাইওয়ে। এই NH19 বারাণসী কানপুর হয়ে চলে গেছে দিল্লি পর্যন্ত। সেই কারণে NH19কে বলা হয় দিল্লি কলকাতা হাইওয়ে। আমরা ডানকুনি থেকে ডান দিকে টার্ন নিয়ে ধরে নিলাম দিল্লি রোড, যার এখনো পর্যন্ত কোনো নতুন নাম্বারিং হয়নি। এরপর মগরা ফ্লাইওভার, STK রোড ধরে নবদ্বীপ সংলগ্ন গঙ্গার উপর গৌরাঙ্গ ব্রিজ ক্রস করে উঠে পড়লাম কৃষ্ণনগরের ঠিক আগে NH34, যার নতুন নামকরণ হয়েছে NH12। কৃষ্ণনগরের ঠিক আগে নবদ্বীপ মোড়ে NH12 কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এই NH12 নির্গত হয়েছে ডানকুনি থেকে। তারপর দক্ষিণেশ্বর কালী মন্দিরের পাশে গঙ্গা নদী অতিক্রম করেছে বিবেকানন্দ ব্রিজ এবং নিবেদিতা ব্রিজের মাধ্যমে। এই NH12 নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পাশ দিয়ে মধ্যগ্রাম, বারাসাত, বড়াজাগুলি, রানাঘাট, শান্তিপুর হয়ে কৃষ্ণনগর টাউনের ঠিক 2 কিলোমিটার আগে নবদ্বীপ মোড়ে NH34 এর সঙ্গে মিশেছে। এই NH34 এর নতুন নামকরণ হয়েছে NH12 নামে। আপনারা যারা কলকাতা থেকে শিলিগুড়ি যাবেন তারা উল্টোডাঙ্গা হয়ে VIP রোড ধরে উঠে পড়ুন এই NH12 এয়ারপোর্টের কাছে। এই NH12 বহরমপুর, ফারাক্কা, গাজল, রায়গঞ্জ হয়ে চলে গেছে ডালখোলা বাইপাসের দিকে। এই ডালখোলা বাইপাসের সাহায্যে ডালখোলা পূর্ণিয়া মোড়ে NH12 সংযুক্ত হয়েছে পূর্ণিয়া শিলিগুড়ি হাইরোডের সঙ্গে, যেটি আবার NH27 এর অংশ। এরপর অন্ধকারের মধ্যেই NH12 থেকে আমরা উঠে পড়লাম NH27-এ। তারপর কিষানগঞ্জ, ইসলামপুর বাইপাস, বাগডোগরা হয়ে পৌঁছে গেলাম শিলিগুড়ি। এই প্রসঙ্গে বলে রাখি, এই NH27 শিলিগুড়ি শহরে ঢোকার আগেই মাটিগাড়া টি এস্টেটের পাশ দিয়ে ডান দিকে বেঁকে চলে গেছে সোজা গুয়াহাটির দিকে। আর ওখান থেকে শুরু হচ্ছে NH10, যেটা ধরে আমরা শিলিগুড়ি এলাম। ওই দেখুন সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন NH10। এই NH10 সোজা চলে গেছে গ্যাংটক। সামনেই দার্জিলিং মোড়। এই দার্জিলিং মোড়, হিলকার্ট রোড এবং NH10 এর ক্রস সেকশন। এই হিলকার্ট রোড চলে গেছে সুকনা, তিনধরিয়া, কার্শিয়াং হয়ে দার্জিলিং টাউন পর্যন্ত। এই দার্জিলিং মোড়ের বিশ্ব বাংলা প্যাভিলিয়ন দেখতে দেখতে দার্জিলিং মোড় অতিক্রম করে আমরা এগিয়ে চললাম মালগুড়ি মোড় 1-এর দিকে। এই মালগুড়ি মোড় 1 থেকে ডান দিকে টার্ন নিয়ে হিলকার্ট রোডের ঠিক পাশে এই হোটেল সেন্ট্রাল প্লাজাতে এলাম ঠিক রাত্রি 9টায়। এখানেই দারুণ একটা নাইট স্টে করে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার 20 অক্টোবর 2022 সকাল 10টার সময় রওনা দিলাম এই দুর্দান্ত সিনিক NH10 ধরে গ্যাংটকের উদ্দেশ্যে। NH10-এরই একটা অংশ সেবক রোড ধরে ক্রমশ অতিক্রম করলাম সেবকখোলা নদীর উপর সেবক ব্রিজ, বিখ্যাত সেবকেশ্বরী কালী মন্দির, করোনেশন ব্রিজ। ব্রিটিশ আমলে তৈরি দুর্দান্ত এই করোনেশন ব্রিজ থেকে তিস্তার সৌন্দর্যে মোহিত না হয়ে উপায় নেই। এই তিস্তার পাশ দিয়ে এগিয়ে চলা NH10 ধরে আমরা আরও এগোতে লাগলাম। এরপর লোহাপুল বলে একটা পাহাড়ি জনপদে ব্রেকফাস্ট কাম লাঞ্চ করতে এলাম, কারণ এখন সময় প্রায় 11:30। এই সুন্দর হোটেলটির নাম হলো হোটেল রিভার ভিউ। তিস্তার উপনদী এই রিয়াংখোলা নদী তীরে অবস্থিত সুন্দর পাহাড়ি জনপদ। লোহাপুল থেকে গ্যাংটকের দূরত্ব 76 কিলোমিটার। এখন সময় বেলা 12:20। আশা করি 3টের মধ্যেই আমরা পৌঁছে যাব। লোহাপুলের ঠিক পরেই আমরা এখন ধসপ্রবণ এলাকার মধ্য দিয়ে চলেছি। ধীরে ধীরে আমাদের যেতে হচ্ছে, কারণ রাস্তার কন্ডিশন খুবই খারাপ। বেশ পিচ্ছিল, কর্দমাক্ত এবং ভাঙা ভাঙা রাস্তাটা
বেশ টেনশন নেই অতিক্রম করলাম। শুনেছি এইরকম আরও কয়েকটি ধসপ্রবণ এলাকা আছে যেখান দিয়ে আমাদের যেতে হবে। তবে আপনারা যদি ডিসেম্বরে সিকিম ট্যুর করেন তাহলে আশা করা যায় রাস্তাটা অনেকটাই ওকে হয়ে যাবে। খানিকক্ষণ আরামদায়কভাবে এগোনোর পর স্টার্ট হয়ে গেল ল্যান্ডস্লাইডের জন্য বেশ খারাপ রাস্তা। ছোট্ট গাড়িতে যেটা বেশ ভালোই মালুম হচ্ছে। যাই হোক, কি আর করা যাবে, সেই ধীরে ধীরে এগোতে লাগলাম। সামনে ওই যে দেখছেন সাইনবোর্ড, ওই জায়গাটাই হলো তিস্তা বাজার জাংশন। একটু নিচে ডান দিকে পেশোগড় দিয়ে চলে গেলে পৌঁছে যাবেন তিস্তা বাজার। আমরা যাবো ওপরের রাস্তা NH10 দিয়ে। NH10-এর এই অংশের নাম হলো ঋষি রোড, যেটি তিস্তা ব্রিজ অতিক্রম করে চলে গেছে কালিম্পং পর্যন্ত। এই তিস্তা বাজার দিয়েই আপনি ঘুরে আসতে পারেন এখান থেকে মাত্র 4 কিলোমিটার দূরে ত্রিবেণী ভিউ পয়েন্টে, যেখানে গেলে আপনি দেখতে পাবেন শক্তিশালী পাহাড়ি স্রোতের তিস্তা নদী এবং গভীর সবুজ টলটলে স্বচ্ছ আপাত শান্ত জলের রঙিন নদীর সংযোগস্থল। এটি প্রকৃতি প্রেমীদের জন্য একটা দুর্দান্ত জায়গা। এই তিস্তা নদী সৃষ্টি হয়েছে নর্থ সিকিমের চৌলামু লেক থেকে, যেটি প্রায় 17,500 ফিট উচ্চতায় অবস্থিত। রঙ্গিত বা গ্রেট রঙ্গিত নদীর সৃষ্টি হয়েছে মাউন্ট কাব্রু থেকে। এই মাউন্ট কাব্রু কাঞ্চনজঙ্ঘা রেঞ্জেরই একটি পর্বত শৃঙ্গ। চলুন এবার তিস্তা বাজার জংশনের আশপাশটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। আমরা এখন তিস্তা নদীর উপর তিস্তা ব্রিজে প্রবেশ করছি। এই ব্রিজটি একটি পার্মানেন্ট RCC ব্রিজ। এই ব্রিজটি এমন একটি পয়েন্ট যেখানে গ্যাংটক, কালিম্পং এবং দার্জিলিং যাওয়ার রাস্তা এসে মিশেছে। আর এই ব্রিজ থেকে তিস্তা নদী সহ চারিদিকের ভিউ সত্যি অসাধারণ। প্লিজ কাম হিয়ার টু ফিল ইট, টু সি ইট। তিস্তা নদীর উপরেই হলো সেই বিখ্যাত তিস্তা ব্রিজ, যেটা ক্রস করে আমরা যাবো গ্যাংটক। আমরা যাচ্ছি NH10-এরই একটি অংশ ঋষি রোড ধরে ছোট্ট প্রাকৃতিকভাবে সুন্দর পাহাড়ি গ্রাম চিত্রের দিকে। চিত্রেখোলা নদীর চিত্রেখোলা জলপ্রপাত ক্রস করে আমরা চললাম চিত্রে বাস স্টপের দিকে। এই চিত্রে বাস স্টপ একটি গুরুত্বপূর্ণ জাংশনও বটে। এখান থেকে ঋষি রোড NH10 থেকে ডান দিকে উঁচু কালিম্পং শৈলশহরের দিকে চলে গেছে। ওই যে দেখুন কালিম্পং যাওয়ার বিখ্যাত প্রবেশদ্বার। ওয়েলকাম টু কালিম্পং। আর এই হলো চিত্রে বাস স্টপ। আপনারা যারা শিলিগুড়ি থেকে কালিম্পং যাবেন, এই চিত্রে বাস স্টপ থেকেই NH10 থেকে ডান দিকে টার্ন নিয়ে উঁচু ওই জঙ্গলে ঘেরা ঋষি রোড ধরে গেলেই 30 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন কালিম্পং। আসার সময় আমরা এই কালিম্পংয়ের ডেলো হিলটপে যাওয়ার চেষ্টা করব। এই ঋষি রোড শুরু হয়েছে NH17-এর মালবাজারের কাছে দাদিম মোড় থেকে, তারপর লাভা কালিম্পং হয়ে তিস্তা নদী অতিক্রম করে চলে গেছে দার্জিলিংয়ের দিকে। সেখানে ঘুম রেলওয়ে স্টেশনের কাছে জোড়া বাংলো মোড়ে হিলকা রোডের সঙ্গে যুক্ত হয়েছে। দারুণ একটা রাস্তা পেয়ে মসৃণ গতিতে এগিয়ে চললাম, আর সেই সঙ্গে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য উপচে পড়ছে। আপনারা দেখতে থাকুন ভার্চুয়ালি এই ব্লগের মাধ্যমে। এইসব দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম মেলি। এই জায়গাটার নাম হলো মেলি, যার কিছুটা অংশ পশ্চিমবঙ্গে। আর ওই যে ওভারব্রিজটা দেখছেন, ওই ব্রিজটা দিয়ে তিস্তা নদী ক্রস করলেই পৌঁছে যাবেন সিকিম রাজ্যের মেলি শহরে। We are now enjoying the long drive of ethereal delight. এখন সময় বেলা 1:20। এই মুহূর্তে আমরা রংপুর ঠিক 2 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছি। এখান থেকে গ্যাংটক আর মাত্র 41 কিলোমিটার। এই স্থানটি তিস্তা রিভার ভিউ পয়েন্টের জন্য খুব বিখ্যাত। তিস্তা নদীর অপার্থিব সৌন্দর্য দর্শন করার জন্য আমরা এখানে একটু শর্ট ব্রেক নিয়ে নিলাম। আপনারা উপভোগ করুন ইথারিয়াল বিউটি অফ রিভার তিস্তা। তিস্তা নদীর এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে শিলিগুড়ি থেকে গাড়ি রিজার্ভ করে অথবা নিজেদের গাড়ি করে আসতে পারলে খুব ভালো হয়। বাসে বা শেয়ার গাড়িতে এলে এই সুযোগটা থাকে কম। দেখুন কেমন সুন্দর জায়গাটা।
ওই তো সামনে। পশ্চিমবঙ্গ থেকে সিকিমে আরও সহজে প্রবেশ করার জন্য পশ্চিমবঙ্গের সীমানায় রংপোতে 10 নম্বর জাতীয় সড়কের উপর নির্মাণ করা হয়েছে প্রায় 1.2 কিলোমিটার দীর্ঘ রংপো আইবিএম ব্রিজ। এই সেতুর নামকরণ করা হয়েছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে অটল সেতু হিসাবে। এই সেতুটি সিকিমের দীর্ঘতম রোডওয়ে ব্রিজ। ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু 4 নভেম্বর 2022 এই অটল সেতুর উদ্বোধন করেন। এই ব্রিজের চারিদিকের অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলুন গ্যাংটক। এখান থেকে গ্যাংটক মাত্র 38 কিলোমিটার। এই রংপোতে এসে তিস্তার সঙ্গে মিশেছে রংপোচু নদী। এই রংপোচু নদীর উপরই তৈরি হয়েছে সিকিমের লংগেস্ট রোডওয়ে ব্রিজ অটল ব্রিজ। তবে আমরা পুরনো রংপো ব্রিজ দিয়েই যাব, যেহেতু এখনও অর্থাৎ 20 অক্টোবর 2022 এই নবনির্মিত সেতুর শেষ পর্যায়ের কাজ চলছে। এই রংপো ব্রিজ পশ্চিমবঙ্গ এবং সিকিম এই দুটো রাজ্যের বর্ডার ব্রিজ। ইটস অলসো দ্য গেটওয়ে অফ দ্য বিউটিফুল স্টেট সিকিম। রেনক হয়ে সিল্ক রুটে দুর্দান্ত জার্নি এই রংপো থেকেই স্টার্ট হয়। এই হলো রংপো নদী। এই সামনে যেটা দেখলে এখন এই রংপো নদী ক্রস করে আমরা এবার সিকিমে এন্ট্রি করব। সামনেই আছে ওয়েলকাম টু সিকিম গেট, ওই গেট দিয়ে আমরা এন্ট্রি করব। এখন খুব সম্ভবত চেকিং হবে, চেক করে এরা পারমিট দেবে বা কিছু একটা করবে। যদি এন্ট্রি করা পারমিশন পাই আরামসে চলে যাবো গ্যাংটক, আর না পেলে ব্যাক টু দার্জিলিং বা কালিম্পং, কারণ জার্নি ইজ দ্য ডেস্টিনেশন। ওয়েলকাম টু সিকিম, প্রকৃতির স্বর্গরাজ্য। সিকিমে প্রবেশ করলাম এই দুর্দান্ত প্রবেশদ্বার দিয়ে। না, কোনো চেকিং হলো না। এই হলো পাহাড়ে কোলে তিস্তা এবং রংপো নদী সংযোগস্থলে মিউনিসিপ্যাল টাউন রংপো। এই রংপো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 300 মিটার বা 1093 ফিট উঁচুতে অবস্থিত। আস্তে আস্তে আমরা এলিভেশন গেইন করছি। যদি নর্থ সিকিম যাই তাহলে আমাদের প্রায় 17,600 ফিট উচ্চতায় উঠতে হবে। ওই যে সামনে সাইনবোর্ড দেখছেন, ওই সাইনবোর্ডের নির্দেশ অনুযায়ী আমরা গ্যাংটকে যাওয়ার জন্য বাম দিকে বেঁকে যাব। সামনে ওই যে মার্কেটটি দেখছেন, ওই মার্কেটটি হলো রংপুর আপার মার্কেট। এই আপার মার্কেট বিভিন্ন ধরনের ফাস্টফুড, বিশেষ করে মোমোর জন্য বেশ বিখ্যাত। এখানে ইন্ডিয়ান ছাড়াও থাই বা চাইনিজ খাবার সমানভাবে জনপ্রিয়। গ্যাংটকগামী ট্যুরিস্টরা এই খাবার খাওয়ার জন্য এখানে হল্ট করেন। এই হলো অটল সেতুর গ্যাংটকের দিকটা। এই সেতুর আরেকটি নাম হলো রংপো ভায়াডাক্ট, যেটি নির্মিত হয়েছে রংপোচু এবং তিস্তা নদী কনফ্লুয়েন্সে ইন্দ্রকিল প্রয়াগে। এই সেতুটি চালু হওয়ার ফলে গ্যাংটকের দূরত্ব প্রায় 4 কিলোমিটার কমে গেল। গ্যাংটক যাওয়ার আগে দেখে নিন অটল ব্রিজের অটল সৌন্দর্য। এখন আমরা দাঁড়িয়ে আছি রংপোতে। এই হলো সেই নতুন ব্রিজ। এই ব্রিজটা আর কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে। চালু হয়ে গেলে আমাদের এই 3 কিলোমিটার রাস্তা ঘুরতে হবে না। এখান থেকে এই রংপো থেকে শিলিগুড়ি 76 কিলোমিটার। ওই দেখুন লেখা আছে 76। আমাদের গাড়ি এখানে পার্ক করে দিয়েছি। গাড়ির কন্ডিশনটা তো খুবই ধুলোয় ভর্তি হয়ে গেছে। আমরা শিলিগুড়ি থেকে প্রায় 76 কিলোমিটার চলে এসেছি। এই হলো রংপো শহর। এই রংপো হলো সিকিমের গেটওয়ে। এই সিকিমে ঢুকলেই আপনাকে এই রংপুর চেকপোস্ট অতিক্রম করেই সিকিমে ঢুকতে হবে। এখানে চেকিং হওয়ার কথা, আমাদের সেরকম কিছু চেকিং হলো না। আমরা সহজেই এখান থেকে বেরিয়ে এলাম। একটা হেভি ব্রেকফাস্ট কাম লাঞ্চ করার পরই আমাদের ওম এখন আরামদায়ক ঘুমে মগ্ন। এবার ম্যাডামকেই জিজ্ঞাসা করি এই রোড ট্রিপটা কেমন লাগছে। ভালোই লাগছে, সিকিম যাওয়ার রাস্তা খুব ভালো, কোনো অসুবিধা নেই। পাহাড়ি রাস্তা, গ্যাংটক যাচ্ছে, কোনো অসুবিধা আমার মতো হয়নি। এরকম কম জানি ঠিক আছে, কিন্তু কালকে একটু কষ্ট হয়েছে। ওই 1 দিন একটু কষ্ট হবে, আর আমাদের কোনো কষ্টের কোনো ব্যাপার নেই।
এরপর সিংটামের কাছে তিস্তা নদীকে বাম দিকে রেখে আমরা ডান দিকে বেঁকে রানীখোলা নদীর পাশ দিয়ে গ্যাংটকের দিকে এগিয়ে চললাম। এই সিংটাম শহরটি তিস্তা এবং রানীখোলা নদী দুটির কনফ্লুয়েন্সে অবস্থিত। এরপর সিংটাম মারটাম হয়ে পৌঁছে গেলাম ট্যাডং। সিকিমের রাজধানী গ্যাংটকে আমরা প্রায় চলে এলাম। এই জায়গাটার নাম ট্যাডং। এখান থেকে গ্যাংটক আর মাত্র 5 কিলোমিটার। এই জায়গাটা থেকে গ্যাংটক পাহাড়ের ভিউ দারুণ দৃশ্যমান। চলুন একবার দেখে নিই। থ্যাংক গড, অবশেষে আমরা গ্যাংটকে প্রবেশ করলাম। সেই সকাল 10:15 নাগাদ আমরা উইথ দ্য ফ্যামিলি শিলিগুড়ি থেকে রওনা দিয়েছিলাম। এখন গ্যাংটকে এলাম বেলা 3টে নাগাদ। গ্যাংটক টাউনের বিভিন্ন জায়গায় এই রেলিং দিয়ে ঘেরা ফুটপাত দেখতে পাবেন। পথচারীদের সেফটির কথা ভেবে এটা কিন্তু করা হয়েছে। সিকিমের রাজধানী গ্যাংটক পূর্ব হিমালয় পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে গ্যাংটকের উচ্চতা 1650 মিটার বা 5413 ফিট। এই প্রসঙ্গে বলে রাখি, সমুদ্রপৃষ্ঠ থেকে শিলিগুড়ি শহরের উচ্চতা 114 মিটার বা 374 ফিট। অর্থাৎ প্রায় 5 ঘন্টার মধ্যে আমরা এলিভেশন গেইন করলাম 1536 মিটার বা 5039 ফিট। সোজা কথায় শিলিগুড়ি থেকে গ্যাংটক আসার পথে আমরা 1.5 কিলোমিটার উচ্চতা গেইন করলাম। গ্যাংটক ম্যালের কাছে কোনো একটি হোটেল দেখার চেষ্টা করছি। গাড়ি কোথায় রাখা যায় সেইভাবে চিন্তা ভাবনা করছি। গ্যাংটক হিল এরিয়া হওয়ায় এখানে যত্র কার পার্কিং করা যায় না। নির্দিষ্ট পার্কিং লটে আপনাকে কার পার্কিং করতে হবে। প্রাইভেট কার হলে এই সমস্যাগুলো হয়। আমরা এখন খুঁজছি ফ্রি পার্কিং এরিয়া যুক্ত স্ট্যান্ডার্ড হোটেল। গ্যাংটকে বজ্র ট্যাক্সি স্ট্যান্ডের কাছাকাছি হলে ভালোই হয়, কারণ নর্থ সিকিম ট্যুরের গাড়ি এখান থেকে রিজার্ভ করতে হয়। এবার আমরা হোটেল খুঁজতে খুঁজতে যাচ্ছি। দেখাই যাক কোথায় কি হোটেলটা পাই। উত্তর ভারতের পার্বত্য রাজ্য সিকিমের রাজধানী গ্যাংটক বর্তমানে একটি গুরুত্বপূর্ণ তিব্বতী বৌদ্ধ কেন্দ্র হিসাবে মর্যাদা পেয়েছে। সেই 1840 সাল থেকেই গ্যাংটক একটি বৌদ্ধ তীর্থস্থান হিসাবে প্রতিষ্ঠিত। 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশ শাসনের অবসানের পর এই গ্যাংটক শহর একটি স্বাধীন রাজতন্ত্রের রাজধানী হয়ে ওঠে। পরে বিভিন্ন কারণে 1975 সালের 15ই মে সিকিম ভারতের 22তম রাজ্য হিসাবে যোগ দেয়। প্রকৃতির স্বর্গরাজ্য সিকিম 2016 সালে ভারতের প্রথম এবং একমাত্র অর্গানিক স্টেট হওয়ার কৃতিত্ব অর্জন করে। এই সিকিম ভারতের সবচেয়ে পরিবেশ সচেতন রাজ্যগুলির মধ্যে একটি। এই রাজ্যে প্লাস্টিকের জলের বোতল এবং পলিস্টাইরিন জাতীয় পণ্যগুলি কঠোরভাবে নিষিদ্ধ। দু 2016 সালে গ্যাংটক শহরটিকে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক দ্বারা পরিচ্ছন্ন পর্যটন গন্তব্য হিসাবে পুরস্কৃত করা হয়েছে। আমরা গ্যাংটক শহরের মধ্যে প্রায় 10 মিনিট গাড়ি চালাচ্ছি। রাস্তা এবং চারিদিকে পরিবেশ দেখলে বোঝাই যায় স্বচ্ছ ভারত মিশন এখানে পুরোদমে চলছে। ওই যে দেখছেন, ওখান থেকেই শুরু হচ্ছে গ্যাংটকের অতি বিখ্যাত মহাত্মা গান্ধী মার্গ। এই মহাত্মা গান্ধী মার্গ বা এমজি মার্গের কাছাকাছি আমরা কিন্তু কোনো হোটেল পেলাম না আমাদের বাজেটের মধ্যে, যেখানে কার ফ্যাসিলিটি আছে। আর এমজি মার্গের ঠিক পাশেই এই রাস্তাটি হলো NH10। এখন আমরা এই NH10 ধরেই বজরা ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাব। অবশেষে আর একটু পরিশ্রমের পর বজরা ট্যাক্সি স্ট্যান্ডের একদম কাছেই এই হোটেল প্যারাডাইস ইনে
ফ্রি কার পার্কিংয়ের সুবিধাযুক্ত রুম পেলাম। চলুন আপনাদের কাঞ্চনজঙ্ঘা ভিউ রুমটি দেখাই। এমজি মার্গ থেকে হাঁটা পথে প্রায় 10 মিনিটের দূরত্বে আমরা এই হোটেলটা পেয়েছি। চলুন এই রুমের ভিউটা দিয়ে দিই। এই হোটেল প্যারাডাইস ইনে কাঞ্চনজঙ্ঘা ভিউ রুমের নম্বর হলো 401। এই রুমটি দেখেই খুব ভালো লেগে গেল। পড়ন্ত বিকেলে গ্যাংটকের সূর্যের সোনালি আলোর ছটায় রুমটি বেশ দারুণভাবে আলোকিত হয়ে উঠেছে। এই রুমে একটু বড় সাইজের টিভি আছে, যেটা এই রুমের সঙ্গে বেশ মানানসই। এটি লার্জ ডাবল বেডের রুম। এখানে আমাদের উইথ দ্য ফ্যামিলির 3 সদস্যের হয়ে যাবে। রুমের মেঝে টাইলসগুলো প্রতিফলনের ফলে চকচক করছে। এই হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখার জানলা। আমরা এর নাম দিয়েছি কাঞ্চনজঙ্ঘা উইন্ডো। এখান থেকেই দেখা যাবে আমাদের সবার প্রিয় পৃথিবীর 3য় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। এই জানলা দিয়ে তাকালে মনে হবে কাঞ্চনজঙ্ঘা আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এই পড়ন্ত বিকেলে মেঘের করে কাঞ্চনজঙ্ঘা নিদ্রা গেছে। কাল সকালে যখন তার ঘুম ভাঙবে তখন আমি আমাদের কাঞ্চনজঙ্ঘা দর্শন করাবো। এটা আমাদের অ্যাকচুয়ালি ভিউ রুম। এই রুমটার ভাড়া নেগোসিয়েট করে হয়েছে 1800 টাকা। চলুন এবার বাথরুমটা দেখে নিই। বাথরুমে দেখছি গিজার আছে। গ্যাংটকের এই ঠান্ডায় এটা খুবই প্রয়োজনীয়। কোমোড আছে, ঠান্ডা গরম জলের ব্যবস্থাযুক্ত জলের কল এবং শাওয়ার আছে। বালতিও দিয়েছে, বেসিন আছে, বেসিনের উপর আয়না আছে। ওভারঅল বাথরুম নিট অ্যান্ড ক্লিন, হাইজেনিক স্মেলটাও পাচ্ছি। এদিকের দেওয়ালে একটা সুদৃশ্য হ্যাঙ্গারও আছে। এক্সস্টার ফ্যান না থাকলেও উপরে একটা বড় জানলা আছে। রুম এবং বাথরুমের ভিউ আপনারা দেখলেন। আশা করি আপনাদের পছন্দ হবে। এই হোটেলের লোকেশনটি আরেকবার বলে দিই। এই হোটেলটি বজরা ট্যাক্সি স্ট্যান্ডের খুব কাছেই, সিংটাম চুংথাং রোডের পাশেই, যেটি NH 10-এরই অংশ। এখান থেকে এমজি মার্গ 10 থেকে 15 মিনিট হেঁটে লাগবে। হোটেল প্যারাডাইস ইনের এই জায়গাটার নাম হলো বালুয়াখানি। আপনারা যারা প্রাইভেট গাড়ি বা বাইক নিয়ে গ্যাংটক আসবেন, বিশেষ করে যারা নর্থ সিকিম ট্যুর করবেন, তারা এই হোটেলটি কনসিডার করতে পারেন। ইন্দ্রনীল ব্লগস এই ইউটিউব চ্যানেলটির নাম বললে ডিসকাউন্টও পেতে পারেন। তবে একটা জিনিস আপনাদের বলে দিই, এখানে একটি মাত্র 4 চাকার গাড়ি পার্ক করার ব্যবস্থা আছে। আগে এলে আগে রাখতে পারবেন, এই ভিত্তিতে দেওয়া হয়। তবে এখানে রাখতে না পারলেও সামনেই আছে বজরা ট্যাক্সি স্ট্যান্ড। ওখানে নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে আপনি গাড়ি পার্ক করতে পারবেন। এই হোটেলের মোবাইল নাম্বার দিয়ে দিলাম, প্রয়োজন হলে যোগাযোগ করতে পারবেন। এই রুমটা খাড়ির দিকে, তো সেই কারণে এটা একটা ভিউ রুম। এখান থেকে যদি আকাশ পরিষ্কার পাই আমরা অবশ্যই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। আর এখন তো আকাশ মেঘলা, এখন আর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না।